আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটু গতকালকের পড়াটাও একটু আজকে থেকে একটু রিক্যাপ করি, হ্যাঁ, নাহলে আনাস নতুন আসছে, বুঝবে না। আচ্ছা, আমরা হ্যাঁ, তাহলে আমরা একটু আরম্ভ করি আজকে থেকে। মানে প্রথম কথা হইতেছে যে ওয়াশ যখন আমরা করব, ওয়াশে কয়েকটা মানে শব্দ আসবে আর কি, ওগুলো আমাদের কাছে, আমি যদি ডিরেক্ট ওয়াশে চলে যাই একটু আপনাদের কাছে মানে একটু অন্যরকম মনে হবে আর কি। তাহলে ওয়াশ করতে গেলেই একটা কথা আসবে, সেটা হচ্ছে যে পিএইচ। ওয়াশ যেখানেই থাকবে সেখানে পিএইচ বলে একটা কথা থাকবে আর কি, হ্যাঁ। তাহলে পিএইচ কি এটা আগে আমাদের একটু বুঝতে হবে। যারা আমরা কেমিস্ট্রিতে ছিলাম, অমিত কি কেমিস্ট্রিতে ছিলেন নাকি? না স্যার, আমি কমার্সে। আচ্ছা, আনাস কি কেমিস্ট্রিতে ছিলেন ম্যাট্রিক ইন্টার? না স্যার, আমি কমার্সে, আমি তো পিএইচ সম্পর্কে জানি। আচ্ছা ঠিক আছে, আমি হালকা পাতলা বলি আর কি। পিএইচ হচ্ছে যেমন আমি যে একটু শরবত খাচ্ছি, ওই শরবতটাকে, ওইটা কি অ্যাসিড টাইপের না অম্ল টাইপের, বা সাবান পানি, ওইটাকে আমরা বলতে পারি যে ক্ষারীয়। আমরা তো সবাই জানি সাবান মানে ক্ষার, ঠিক না? তাহলে তাহলে আমরা যে শরবতটা খাচ্ছি, ওই শরবতটা কিন্তু একটু অম্লীয়। কেন? মানে খুব হালকা মাত্রার অ্যাসিডিক আর কি ওইটা, মানে ওইখানে অ্যাসিডিক অ্যাসিড আছে আর কি, খুব অল্প পরিমাণে আর কি। তাহলে যে কোনো দ্রবণ, শরবত পানিও একটা দ্রবণ। আমি যদি মনে করেন যে একটা পানি নিলাম, ওখানে একটু ডিটারজেন্ট মিশাইলাম, তাহলে ওই দ্রবণটা কি ক্ষারীয় হইলো আর কি, হ্যাঁ। তার মানে কি কোনো দ্রবণ অম্লীয় বা ক্ষারীয় সেটা বোঝার একটা মান আছে। মানে এই দ্রবণটা কি ক্ষারীয় না অম্লীয় নাকি একদম নিরপেক্ষ। তাহলে এইটা তার মানে পিএইচ মানে কি একটা স্কেল, হ্যাঁ। স্কেল বলতে আমাদের বাহ্যিকভাবে যে এরকম স্কেল বুঝাচ্ছি রুলার, সেটা না। এটা একটা কাল্পনিক একটা স্কেল, মানে হচ্ছে যে ওই স্কেলে 0 থেকে 14 পর্যন্ত মানে ডিফাইন করা থাকবে। তার মানে এই আমি আপনাকে বলি, এই যে ব্যাপারটা ওইরকম যে আপনার 1 থেকে 6 পর্যন্ত একটা দ্রবণকে মনে করেন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে ওই দ্রবণে আপনার অ্যাসিডের মান পাওয়া গেল 6.9 পর্যন্ত। তাহলে ওইটাকে, ওই দ্রবণটাকে বলবে, মানে কিভাবে পাওয়া গেল ওইটা কেমিস্টদের ব্যাপার, এটা আপনার আমার ব্যাপার না, কিভাবে ওরা টেস্ট করবে। তো ওরা টেস্ট করে একটা দ্রবণ টেস্ট করে পাইলো যে 6.9, তার মানে কি ওই দ্রবণটা হইলো অ্যাসিডিক। আবার 7 হওয়া মানে কি এটা অ্যাসিডও না ক্ষারও না, মানে বিশুদ্ধ পানি। এবার আসেন যে 7 থেকে 14 পর্যন্ত পাইলো, মানে 7.1, 7.2 এভাবে 14 পর্যন্ত পাওয়া মানে হইতেছে এটা ক্ষারীয়। তার মানে যত বেশি কম হবে তত বেশি অ্যাসিড, হ্যাঁ। যেমন একটা দ্রবণের মান হচ্ছে যে 1, তার মানে কি ওটা তীব্র অ্যাসিড। 2, ওইটাও তীব্র অ্যাসিড। আস্তে আস্তে যত মান বাড়বে তত অ্যাসিডটা হালকা হবে। তারপরে আবার এই যে যেমন 7, 7.1, 7.2, মানে এটা হালকা ক্ষারীয়। যত বেশির দিকে যাবে তত বেশি ক্ষারীয় বা সাবান ভাবটা বেশি হবে আর কি। 6.9 পর্যন্ত মনে হয় অ্যাসিডিক না? হ্যাঁ, 6 পর্যন্ত 9 পর্যন্ত হইলে ওইটা হলো অ্যাসিডিক। এখন অ্যাজ এ মার্চেন্ডাইজার আমাদের তো এত কিছু জানার দরকার নাই। এখন আপনি নিজেই চিন্তা করেন, এই জিনিসটা একটু ভালো, আমি এই যেমন এগুলো একটু ওভাবে বুঝাইতেছি না। যেমন ধরেন যারা সায়েন্সের স্টুডেন্ট ওরা বুঝবে আবার অন্যভাবে, হ্যাঁ। যে দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন থাকে বেশি সেটা হচ্ছে ক্ষারীয়। এখন হাইড্রোক্সাইড আয়ন বুঝাইতে গেলে আমাকে শুধু শুধু এখন আবার কেমিস্ট্রিতে চলে যেতে হবে, মানে কোনো দরকারই নেই। আবার অ্যাসিড কাকে বলে? যে দ্রবণে এটা কি হাইড্রোক্সাইড আয়ন, আবার যে দ্রবণে মানে বলা যায় যে মানে হাইড্রোজেন একটা করে ইলেকট্রন দান করে, মানে একটা ইলেকট্রন দান করে তার অবস্থা যখন একটা হাইড্রোজেন পরমাণু, তার একটা পরমাণুতে কি থাকে? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রন ত্যাগ করলে সে আয়নিত এই অবস্থায় থাকবে, তাকে H+, মানে তার চার্জ হয়ে যাবে পজিটিভ। সাধারণত আপনার ইলেকট্রন, একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে, তার মানে কি চার্জ এখন ব্যালেন্স হয়ে আছে। যখন একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিবে তখন পুরোটাই সে পজিটিভ হবে, হ্যাঁ। তাই আমার মনে হয় না যে এইসব আলোচনায় যাওয়ার দরকার নেই আমাদের। ওই আলোচনা মানে অ্যাসিডে হাইড্রোজেন আয়নের বেশি থাকবে আর ক্ষারে
হাইড্রোক্সাইড আয়ন OH আয়নটা বেশি থাকবে। হ্যাঁ, আবার এটা যেমন এটা কি পজিটিভ চার্জে চার্জিত, এটা হচ্ছে যে নেগেটিভ চার্জে চার্জিত। ঠিক আছে, তা আমরা অত ইয়েতে যাব না। আমরা মোটামুটি আমরা সবসময় ওয়াশিং মেশিনকে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখবো, যদিও এটা ওয়াশিং মেশিন জানে, ওখানে কেমিস্ট্রি থেকে পাশ করা লোকজনই থাকবে, হ্যাঁ, দক্ষ টেকনিশিয়ান। ওদেরকে বলবেন যে ভাই আমার পিএইচ লেভেলটা 5 হতে 6 এর ভিতরে যেন থাকে। আচ্ছা আনাস কি বুঝতে পারছেন 5 হতে 6 কেন রাখবো? যদি আপনি ধরেন ও কেয়ারফুলি আপনার পিএইচটা নিয়ন্ত্রণ করে নাই, পিএইচ কিন্তু ভালো ব্র্যান্ডের বায়ার কিন্তু ওরা কিন্তু যখন আপনার একটা কমপ্লিট গার্মেন্টস হয়ে যাবে, ওয়াশ টশ থেকে হয়ে যাবে, ও বলবে যে এটাকে টেস্টে পাঠাও। আপনার যদি গার্মেন্টসে অ্যাসিড ভাবটা থেকে যায়, মানে অ্যাসিডটা মানে ওয়াশ করার সময় যদি অ্যাসিডটা ওরা ঠিকমতো এখান থেকে নিউট্রিলাইজ না করে, মানে অ্যাসিডটাকে দূরীভূত না করে, তাহলে কি আপনার গার্মেন্টসের ভিতরে অ্যাসিড ভাবটা বেশি থাকবে। অ্যাসিড কি কোনো সময় ত্বকের জন্য ভালো? মানে এটা একটা মানে আপনার এটা কি বলা যায়, মানে এটা তো একটা হ্যাজার্ড হয়ে গেল যে আপনার শরীরের জন্য তো অবশ্যই ভালো হবে না এটা। তখন দেখা যাবে যে সে হয়তো বলবে আবার রিওয়াশ করো। আবার রিওয়াশ করতে গেলে মানে গার্মেন্টস যদি আপনি একাধিকবার রিওয়াশ করেন, এটা কিন্তু ওখানে অনেক মানে কিছু অ্যাপ্লাই করা হয় আর কি। হ্যাঁ, তখন আপনার গার্মেন্টসের স্ট্রেংথ কমে যেতে পারে। আবার রিওয়াশ করলে আরেকটা সমস্যা হইতে পারে। আগের ওয়াশে আপনি বায়ার নিশ্চয়ই আপনাকে একটা শেড দিছিল না? নিশ্চয়ই একটা শেড দিবে না? শেড মানে কি বুঝছেন? শেড মানে কি বুঝছেন? কি বুঝছেন বলুন? মনে করেন না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে ব্যাপার হচ্ছে আমরা যখন র ডেনিমটা দেখি একদম ওটাকে ইন্ডিগো কালার বলে, কিন্তু কারো ক্যাটকেটে একটা নীল রঙের হয় না, খেয়াল করছেন নিশ্চয়ই। এখন ওইটাকে যখন আপনি ওয়াশ করলেন, বায়ার তো ওরকম ক্যাটকেটে নীল রং চায় না, ও আরেকটু হালকা নীল রং চাইতেছে। হ্যাঁ, তো মনে করেন যে আপনি ফার্স্ট ওয়াশে বায়ার আপনাকে যেই নীল রংটা চাইছে সেটা আসছিল। হ্যাঁ, তারপরে আপনার এটা অ্যাসিড, মনে করেন আপনার গার্মেন্টসটা অত্যধিক অ্যাসিড আছে, এটা একদম 3 হয়ে গেছে। আবার অথবা এটা বেশি ক্ষারীয় হয়ে গেছে। বেশি ক্ষারীয় তো ওইটাও তো ত্বকের জন্য খারাপ। আপনি কি আপনার গায়ে অতিরিক্ত সাবান ঘষে রাখেন, তো ওইটাকে যদি ঠিক মতো না ধোন, আপনার শরীরেও তো অ্যালার্জি হইতে পারে। হ্যাঁ, তার মানে ওইরকম আর কি। তারপর আবার এগুলো আবার ফ্যাব্রিকের স্ট্রেংথ তো কমায় দিবে। হ্যাঁ, তো সব দিক থেকেই সমস্যা। তো আপনি যখন আবার রিওয়াশ করবেন, রিওয়াশ করতে গেলে এবার ফ্যাব্রিকের স্ট্রেংথ কমে যেতে পারে। এবার কালার ভেরিয়েশন তো আগের চেয়ে এবার আরো হালকা হয়ে গেল, হইতে পারে না? হইতে পারে। তো কাজেই আপনার মানে এটা প্রথম ধাক্কায় যদি আপনি পিএইচটা কন্ট্রোল করে ফেলেন, ওইটাই ভালো হবে। আবার আপনি যখন রিভার্স করবেন, গার্মেন্টসের আবার কস্টও বেড়ে যাবে না? রিভার্স করাইতে হয়তো আপনি টাকা দিলেন না, কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি যারা আছে, হ্যাঁ, তাদের তো খরচ বাড়বে। কাজেই আপনার পিএইচটা কন্ট্রোল করা খুব জরুরি। তার মানে আপনি ওকে বলবেন যে ভাই পিএইচটা একটু কন্ট্রোল করবা, 5 হতে 6 এর ভিতরে রাখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি, মানে আপনার গার্মেন্টসটা একদম অ্যাসিডিক, বেশি অ্যাসিডিক হইল না। তাহলে আমরা পিএইচ কি বুঝলাম না? ওকে, এইবার আসি আমরা কোন এনজাইম ওয়াশে একটু যাই। গার্মেন্টসে দেখবেন স্টোন ওয়াশ ওইটা হয় ডেনিমে, কিন্তু এনজাইম ওয়াশ যে কোনো ফ্যাব্রিকে হইতে পারে। যে কোনো বলতে একটু মোটা টাইপের হইতে হবে, কেননা এনজাইমটা ফ্যাব্রিককে আবার বেশিক্ষণ এনজাইম করলে ফ্যাব্রিকের উপরিভাগ খেয়ে ফেলে আর কি, মানে ফ্যাব্রিকটা কম ডিউরেবল হয়ে যায়। আচ্ছা এনজাইম ওয়াশটা একটু আলোচনা করি। এনজাইম ওয়াশটা হচ্ছে এটা একটা বায়োলজিক্যাল ওয়াশ। হ্যাঁ, এখন কেন বায়োলজিক্যাল ওয়াশ বলতেছি? এই কারণে বলতেছি এখানে কোনো কৃত্রিম কেমিক্যাল বা ডিটারজেন্ট আমরা দিচ্ছি না, ওইটা দিয়ে আমি করব না। আর আমরা এই যেই এনজাইম দিয়ে করব, এই এনজাইমটা আমরা ব্যাকটেরিয়া থেকে পাইতে পারি, ফাঙ্গাস থেকে পাইতে পারি, বিভিন্ন ফল থেকে পাইতে পারি আর কি। হ্যাঁ, এটাকে প্রাকৃতিক প্রোটিনও বলা হয় আর কি। এবার আসেন যে এনজাইম ওয়াশটা কিভাবে করা হয়। এখন এনজাইম ওয়াশ করব কিভাবে? আপনারা কেউ তো ওয়াশিং প্ল্যান্টে যান নাই। ওয়াশিং প্ল্যান্টে গেলে দেখবেন যে বিশাল বিশাল সব ওয়াশিং
এর জন্য একটু অর্ধচন্দ্রাকার এক ধরনের মানে আপনি গেলে দেখবেন যে বা গোলাকার এক ধরনের ইয়ে আছে আর কি। ওখানে আপনি যখন ফ্যাব্রিক গুলো রাখবেন তখন ফ্যাব্রিক গুলোকে ওই ভিতরে ওইটা ঘুরানো হয়, প্রচন্ড বেগে ওইটা ঘুরানো হয় আর কি। হ্যাঁ, তারপরে ওই ঘুরানোর ফলে ওইভাবে ঘুরাই আর কি ওয়াশটা করা হয় আর কি। হ্যাঁ, এটা কি নরমাল ওয়াশিং মেশিনের মতোই? না, নরমাল একই জিনিস। নরমাল মেশিনও তো ভিতরের দিকে, আপনি উপরের শেপটা কল্পনা করেন না, উপর দিকটা চার কোণা না, ভিতরের দিকে কিন্তু গোলাকার, খেয়াল করছেন? ওই আপনার ইন্ডাস্ট্রিয়াল ইয়াটাও গোলাকার, তবে ওইটা হচ্ছে অনেক বড়, অনেক বড়। ওইটা এরকম কিছু না এইখানে। আর ওইসব ওয়াশিং মেশিনে আপনার যতটুকু ক্ষমতা তার থেকে 70-80% পর্যন্ত লোড দিবেন, তার বেশি দিবেন না। কেননা 100% লোড দিলে পানি দিবেন কোথায়? আপনি কি পানি ছাড়া ওয়াশ করবেন নাকি? ব্যাপারটা ওইরকম। তার মানে আপনার ভালো পারফরমেন্স পাইতে হলে 70-80%, 70%ই আপনি লোড দেন। এখন যে কোনো ফ্যাব্রিক, মোটা টাইপের ফ্যাব্রিকের কথা বলতেছি, হ্যাঁ, চিকন ফ্যাব্রিক, মোটা বলেন, চিকন ফ্যাব্রিক, যেই ফ্যাব্রিক, পাতলা ফ্যাব্রিক, যেই ফ্যাব্রিক, ইভেন আপনি যখন পাঞ্জাবি কিনবেন, পাঞ্জাবি যখন দোকান থেকে কিনবেন তখন দেখবেন যে এটা কেমন জানি একটু মার একটা ভাব রয়ে গেছে। দেখবেন যে একটা পরে যেই আরামটা পাওয়া যায় আপনি নতুন কাপড় পরে কিন্তু ওই আরামটা পাবেন না। হ্যাঁ, আবার আপনি একটা নতুন লুঙ্গি কিনেন, লুঙ্গি কিনলেও তো একই অবস্থা, লুঙ্গি দেখবেন যে ফুলে থাকে, মানে ওইরকম, মানে একদম নতুন অবস্থা, মাঠটা থাকে। এই মাঠটা আপনার ফ্যাব্রিক তৈরি করার সময় বা উইভিং করার সময় তো স্টার্চ দেয়া হয় আর কি। হ্যাঁ, এখন যে কোনো ওয়াশের প্রথম শর্ত হচ্ছে ডিসাইজিং করা। এটা বায়ার বলে না যে ডিসাইজিং করতে হবে, কিন্তু ডিসাইজিং না করলে আপনার ওটা আরামদায়ক হবে না, মানে স্টার্চ গুলো আপনাকে সরাইতে হবে। আর ওই স্টার্চ সরানোর জন্য যে কেমিক্যালটা মূলত আমাদের দরকার সেটা হচ্ছে যে এনজাইম। এই এনজাইম, এই বিশেষ এনজাইমটার নাম হচ্ছে অ্যামাইলেজ এনজাইম। মানে আমার যে কোনো কাপড় ওয়াশ করতে গেলে ডিসাইজিং এর একটা ব্যাপার থাকে। যেমন আমরা বাংলাদেশে ডেনিম কাপড় বেশি আমরা কি রপ্তানি করি, টুইল ফ্যাব্রিক বেশি আমরা রপ্তানি করি। হ্যাঁ, তাহলে এই দুইটা ফ্যাব্রিক কিন্তু যখন মিল থেকে পাই তখন একটু হার্ড অবস্থায় থাকে। ডেনিম তো অনেক হার্ড অবস্থায় থাকে, তারপরে টুইলটাও হার্ড অবস্থায় থাকে। হ্যাঁ, তাহলে এটাকে নিশ্চয়ই কেন থাকে? এখানে স্টার্চ থাকে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই স্টার্চটাকে ভেঙে ফেলা। মানে তাহলে এই অ্যামাইলেজ এনজাইমটা কি করবে? প্রথমে তো আপনি ওয়াশিং মেশিনে তো অবশ্যই পানি থাকবে, নো ডাউট, পানির সাথে অ্যামাইলেজ এনজাইম মিশাইতে হবে। হ্যাঁ, তারপরে আপনার ওই ফ্যাব্রিক গুলো ওই মেশিনে দিতে হবে। তাহলে এই সমগ্র বিক্রিয়ার মাধ্যমে ওই আপনার ফ্যাব্রিকে থাকা স্টার্চ গুলোকে ভেঙে পানিতে দ্রবণীয় করে ফেলবে। মানে স্টার্চ মানে কি, এটা একটু আবার বলবেন? স্টার্চ মানে হচ্ছে আপনি সোজা কথায় বলেন না, এটা একটা মার, জাস্ট এটা মানে আমি আপনাকে বললাম মার, এটা একটা কেমিক্যাল, একটা পদার্থ আর কি। এটা একটা কেমিক্যাল। স্টার্চ মানে হচ্ছে এটা একটা কেমিক্যাল। এই কেমিক্যালটা আপনার উইভিং করার সময় দিতে হয় এবং দেওয়ার কারণে আপনার ফ্যাব্রিকটা একটু শক্ত অবস্থায় থাকে, শেপ অবস্থায় থাকে আর কি। হ্যাঁ, তাহলে আর আপনি তো এটা বুঝতেই পারবেন যে আপনি একটা নতুন শার্ট কিনেন, যায় দেখবেন যে ওইটার কি অবস্থায় থাকে আপনি বুঝতে পারবেন, শক্ত অবস্থায়। এটা পরে মোটেও আপনি আরাম, বাসায় এসে যদি না ধোন আপনি কোনো আরামই পাবেন না। তদ্রূপ আপনি বাজার থেকে একটা ডেনিম কিনে আনেন, ওই শক্ত ভাবটা থাকে যে স্টার্চের কারণে। বা আপনি একটু আঠার কথা চিন্তা করেন না, সোজা কথা সুপার গ্লু চিন্তা করেন, আঠা চিন্তা করেন। ওই সুপার গ্লু একটু আপনি আপনার নরম একটা পাঞ্জাবিতে ফেলেন, তো ওইটা কি শক্ত হয়ে গেল না? হ্যাঁ, তো স্টার্চটাও আপনার ওই জিনিসটা আপনার ফ্যাব্রিক উইভিং বা বুননের সময় অ্যাপ্লাই করা হয় আর কি। এখন এবার আসেন, তার মানে অ্যামাইলেজ এনজাইমটা দিলে ওই স্টার্চটাকে ভেঙে ফেলবে, বা সোজা কথা হইতেছে যে আপনার ইয়ার থেকে, ফ্যাব্রিক থেকে বের করে নিয়ে আসবে যাতে ফ্যাব্রিকটা নমনীয় হয়। এই হলো যে কথা। এখন কেমিক্যাল কি? অ্যামাইলেজ এনজাইম। হ্যাঁ, আরো একটা কেমিক্যাল এখানে ইউজ করা উচিত, সেটা হচ্ছে অ্যান্টি ব্যাক স্টেনিং। ওইটা পরে করলেও হয় আমার ধারণা আর কি, ওটা পরে করলেও হয়। এইটার কাজ কি? অ্যান্টি ব্যাক স্টেনিং কেমিক্যালটার কাজ কি? এটার কাজ হইতেছে যে আপনার
আপনি যখন এই অবস্থায় আপনার ফ্যাব্রিকের কালারটা হালকা হয়ে বের হয়ে যাবে, মানে ফ্যাব্রিকের কালার আপনি যখন নতুন কাপড় যখন পানিতে চুবাবেন অবশ্যই কি ওখান থেকে কালার কি বের হবে, ঠিক না? এটা আপনারা সবাই দেখছেন নতুন কাপড় যখন ধোবেন, তাহলে ওই কালারগুলো যাতে আবার আপনার ফ্যাব্রিকে জমা হইতে না পারে। এখন আপনি বলবেন যে ফ্যাব্রিকে জমা হইলে সমস্যা কি, কিন্তু আমার তো ওই অরিজিনাল কালার না, বায়ার মনে করেন যে একটু আমার কাছে ফেড চাইতেছে, হ্যাঁ, তো ওই যেই ডাইগুলো বের হয়ে গেল ওই ডাইগুলো যদি আবার জমে যায় তাহলে তো কি আমার কাপড়টাকে তো আমি ঠিক মতো ফেড করতে পারলাম না আর কি, হ্যাঁ। তাহলে অ্যামাইলেজ এনজাইমের কাজ হচ্ছে যে আপনার কি বলে স্টার্চটাকে বের করে আনা, আর অ্যান্টি ব্যাক স্টেনিং এর কাজ হচ্ছে যে যেগুলো পানিতে কালারগুলো বা ডাইগুলো বের হয়ে গেছে ডাইগুলো যেন আবার ফ্যাব্রিকে জমা না হয় আর কি, হ্যাঁ। এই হলো যে কাজ, বা সহজ কথায় আমি বলি ডিসাইজিং মানে আমি বলি আপনাকে এখন হাবি যাবি আমি যত কিছু পড়াচ্ছি এগুলো একদম জানার দরকার না। আনাজ এবং অমিত এখানে যে এই ডিসাইজিং নিয়ে এত কথা আমি বলতেছি কোনো দরকার নেই, এগুলো একদম মাথায় রাখার দরকার নেই। শুধু এইটা মনে রাখেন ডিসাইজিং কেন করব, কাপড়ে থাকা যেই স্টার্চ গুলো আছে ওগুলোকে আমি বের করে ফেলবো, নাহলে কি কাপড় পরার মতো ফিলিংস আসবে না। সোজা কথা এতটুকু বুঝছেন কিনা বুঝেন, ঠিক এতটুকু বুঝলে হবে, বুঝছেন? জি স্যার। ওকে, এখন ডোজ কি পরিমাণ এই অ্যামাইলেজ এনজাইম দিতে হবে, হ্যাঁ। তাহলে দেখেন 0.5 গ্রাম থেকে 1 গ্রাম পার লিটার অফ ওয়াটার, মানে 1 লিটার পানিতে 5 থেকে 1 গ্রাম অ্যামাইলেজ এনজাইম ব্যবহার করতে হবে। এটা 0.5 হতে পারে 1 হতে পারে। এখন 0.5 গ্রাম পার লিটার মানে হচ্ছে হালকা ডিসাইজিং, হালকা মানে নরম ফেব্রিক, যেমন টুইল ফেব্রিকে আপনি 5 গ্রাম সে ইউজ করলেন, কিন্তু ডেনিম যেমন হেভি ডেনিমে কি ওইখানে স্টার্চ বেশি থাকে, হ্যাঁ, সেখানে মনে করেন যে 1 গ্রাম আপনি ইউজ করতে পারেন। আর এগুলো কে নির্ধারণ করবে? ওয়াশিং টেকনিশিয়ান। জাস্ট আমরা জানার জন্য বললাম। তাহলে এই যে আমি বললাম ওয়াশিং মেশিনে তো পানিও দিতে হবে, খালি তো আর আপনি অ্যামাইলেজ এনজাইম দিলেই হবে না, অ্যামাইলেজ এনজাইম দিতে হবে, ওয়াশিং মেশিনে গার্মেন্টস দিতে হবে, আর সেখানে পানি। তাহলে পানির পরিমাণটা কি 1:10 হইতে পারে, 1:8 হইতে পারে, মানে 1 কেজি ফেব্রিকের জন্য 8 হতে 10 লিটার পানি লাগবে, ঠিক আছে? তারপরে তাপমাত্রা, এই যে আমি ডিসাইজিং করব এই ডিসাইজিং এর তাপমাত্রা কত হইতে পারে, 60 হতে 70 ডিগ্রি, এতটুকু জানলে হবে। আবার একটু বেশি জানার জন্য বললাম যে কেননা এই তাপমাত্রাটাই এনজাইমটা কাজ করে, হ্যাঁ, 60 হতে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটাই এনজাইম কি করবে, খুব ভালো করে ডিসাইজিং করবে। আবার কম যদি তাপমাত্রা 60 হতে 70 এর কম দেন তাহলে কি হবে, যে কম হলে কাজও ধীর গতিতে হবে, ধীর গতিতে হইলে কি আপনার ইলেকট্রিক বিলও বেশি যাবে, হ্যাঁ। আবার এর চেয়ে 60-70 এর বেশি হইলে কি হবে, যে এনজাইম ওই তাপমাত্রায় আবার সার্ভাইভ করতে পারবে না, মানে এনজাইমটা নষ্ট হয়ে যাবে, তার মানে ডিসাইজিং করার ক্ষমতাটাই তার নষ্ট হয়ে যাবে। এই হলো যে তাপমাত্রা 60 হতে 70। টাইমিংটা ওয়াশে সবসময় খেয়াল রাখবেন যে তাপমাত্রা একটা খুব জরুরি বিষয়, টাইমিংটা একটা জরুরি বিষয়। দেখবেন যে এইখানে যদি হেরফের, এই দুইটা জায়গায় হেরফের হয়ে গেলে শেড আপনার চেঞ্জ হয়ে যেতে পারে, মানে বায়ার যেই ধরনের শেড চাইছে সে ধরনের শেড পাবেন না, আবার বায়ার চাইছে যে হালকা নরম, আপনারটাও বেশি টাইমিং বেশি তাপমাত্রা দিলেন, হয়ে গেল যে খুব বেশি নরম, বা আপনি হয়ে গেল যে খুব হার্ড, বায়ার যে চাইতেছে আর একটু সফট, মানে টাইমিংটাও আপনার নিয়ন্ত্রণ করা জরুরি, আবার তাপমাত্রা নিয়ন্ত্রণ করাও জরুরি। এবার আসেন, হ্যাঁ হ্যাঁ বল। আমাদেরকে ডিটেইলস গুলো একটু ওয়াটসঅ্যাপে বলে দিতে হবে বা জানিয়ে দিতে হবে, একটু কানেক্ট করবে, এগুলো আমরা জানার জন্য জানতে চাই। দাঁড়ান 1 মিনিট, আমি বুঝি না, আবার প্রশ্ন করেন, আমি কথাটা তখন হালকা শুনছি, কি বলেন আবার বলেন। স্যার এই সবগুলো ডিটেইলস কি আমাদেরকে ওয়াশের সময় ওয়াশ প্র্যাকটিকে বলে দিতে হবে নাকি জাস্ট আমরা জানতে চাই? এগুলো আমরা জানতেছি এখন। হ্যাঁ, প্রশ্নটা আপনার ঠিকই আছে, যে যেমন ধরেন আপনি গাড়ি চালান, আনাস গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে আপনার? আর বাইক চালানোর অভিজ্ঞতা? এই তো বাইক চালানোর অভিজ্ঞতা থাকলেই হবে। তো বাইকে নিশ্চয়ই গিয়ার আছে, ঠিক না? আপনি দেখবেন যে আপনি
আপনি বুঝতে পারতেছেন যে কোন সময়ে জোরে চালাইতে হবে, কোন সময়ে আস্তে চালাইতে হবে, এটা আপনি খুব ভালো করে জানেন। আপনি যখন মোড় ঘুরবেন তখন কি আপনি খুব জোরে চালাবেন? অবশ্যই না। আপনি খুব ক্রাউডি এলাকায় কি খুব জোরে চালাবেন? না, ওইটা আপনি জানেন। কাজে এখানে টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ান বুঝবে ওর কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যেমন ধরেন ও যদি এইটাই না জানে, ও যদি মনে করে এটা তাপমাত্রা দিয়ে দিল যে ওয়াশিং বাথ মানে পানি সহ পুরো ওয়াশিং বাথের তাপমাত্রা ও দিয়ে দিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তো লাভটা হবে কার? আপনার কি হবে? ওর এনজাইমটাই নষ্ট হয়ে যাবে। তো এনজাইমটা ওর টাকা দিয়ে কিনতে হইলো না? ও দামি জিনিস তো ওর এনজাইম তো কাপড়ও ডিসাইজিং হইলো না, ওর ইয়াটা ওর এটা ওকে জানতে হবে। এবার আসেন যে 10 হতে 15 মিনিট লাগবে না 20? আরে ভাই এখানে যে আপনি এখানে যদি 10-15 মিনিট বাদ দেন, ও যদি 50 মিনিট এখানে চালায়, ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ খরচ ও তো কোম্পানিকেই ফতুর করে দিবে। হ্যাঁ, তো হ্যাঁ, তো এইগুলো তো ওয়াশিং টেকনিশিয়ানকে জানতে হবে। হ্যাঁ, আর ওয়াশিং টেকনিশিয়ানকে আপনি একটা রেফারেন্স স্যাম্পল তো অবশ্যই দিবেন। ও কিসের উপর ভিত্তি করে আপনার ওয়াশ করবে? আপনি যে ওরে বললেন যে আমার এটা এনজাইম ওয়াশ হবে, আন্দাজি বললে তো হবে না। আপনাকে আগে বায়ারের কাছ থেকে মনে করেন যে এনজাইম ওয়াশ করে, মানে যেহেতু প্রশ্ন অনুযায়ী আপনার কথা অনুযায়ী যেটা আসছে আর কি, আমরা যখন পিপি স্যাম্পলটা করি, পিপি স্যাম্পল করার আগে আমরা ওয়াশের অ্যাপ্রুভালটা নিয়ে নিই। হ্যাঁ, এটা একটু নোট করে রাখেন। পিপি নর্মাল ওয়াশের জন্য ওয়াশ অ্যাপ্রুভালের দরকার, তাও দরকার হয়, মানে বায়ার থেকে সবই অ্যাপ্রুভাল নেওয়া ভালো। কিন্তু আপনার মনে করেন যে স্টোন ওয়াশ হবে, তারপরে মনে করেন যে আপনার আর কি ওয়াশ আছে, যেমন এনজাইম ওয়াশ। হ্যাঁ, তাহলে এইটা কতটুকু নরম হবে? ধরেন বায়ার আপনাকে বললো আমার এনজাইম ওয়াশ লাগবে। এনজাইম ওয়াশের লক্ষ্যটা কি, কেন করব? কাপড়টাকে একটু ফেড করব আমি, মানে অরিজিনাল কালার থেকে একটু ফেড করব। আরেকটা ইয়ে থাকে, মূল ইয়েটা হচ্ছে যে কাপড়টাকে পরে আরামদায়ক সফট ফিলিং হইতে হবে। এখন আমি যদি বায়ার থেকে যদি অ্যাপ্রুভাল না নিই, আমি বাল্ক ওয়াশ করে ফেললাম, মানে আমার পুরো প্রোডাকশনের সব কিছু দেখা গেল যে ওইটার সেইটা বায়ার কাছে পছন্দ হইলো না। তারপরে বায়ার চাইছিল নরম ওয়াশ, আপনারটা একটু হার্ড ওয়াশ হয়ে গেল। তখন বায়ার কি আপনার বলে রিজেক্ট করে দেবো যে আমি এটা নিব, এটা তো আমার আলটিমেট কাস্টমাররা এটা তো পরে কমফোর্টেবল ফিল করবে না। কাজেই আপনি পিপি স্যাম্পল বানানোর আগেই ওয়াশের অ্যাপ্রুভাল নিতে হবে। আপনি কয়েক পিস, সাধারণত ওয়াশ অ্যাপ্রুভাল নেওয়ার সময় আমরা পুরো গার্মেন্টস বানাই না, আমরা কি করি জানেন? যেমন এনজাইম ওয়াশের ক্ষেত্রে আমরা কি করি যে মনে করেন একটা প্যানেল বানাই আর কি। প্যানেল মানে কি, বা একটা লেগ প্যানেল বানাই, মানে এটাকে কি বলে মকআপ আর কি, পায়ের একটা অংশ বানাই। ফুল গার্মেন্টস বানাচ্ছি না, মনে করেন পায়ের একটা অংশ বানাচ্ছি। হ্যাঁ, তো পায়ের একটা অংশ 4-5 পিস আমরা বানাই ফেলি। তারপরে এখানে ওয়াশিং মেশিনের টেকনিশিয়ান মনে করেন যে সে হয়তো 40 হতে 50 ডিগ্রি মেনটেন একবার করবে। টাইম হয়তো মনে করেন সে 10-15 মিনিট একটা নিল, আরেকটাতে 60 হতে 70 ডিগ্রি নিল, ওখানে হয়তো 20 হতে 25 মিনিট সময় নিল। হ্যাঁ, এইভাবে কয়েকটা অপশনে আমার জিনিসটাকে ওয়াশ করে। এবং মনে করেন আমি 4টা প্যানেল দিলাম, 4টা লেগ প্যানেল দিলাম, তো একটা প্যানেলের নাম দিলাম এ, আরেকটা প্যানেলের নাম দিলাম বি, আরেকটার নাম দিলাম সি। তাহলে ওয়াশওয়ালার কাছে মোট কথা, তখন আমি ওয়াশওয়ালার কাছে কিন্তু 6টা প্যানেল আমি দিব। হ্যাঁ, তাহলে মনে করেন ও 6টা প্যানেল দিল, 6টা প্যানেল দিলাম, 3টা প্যানেল তার কাছে রাখলো, 3টা প্যানেল আমাকে দিয়ে দিল। আমি 3টা প্যানেল কি করলাম, বায়ারের কাছে পাঠিয়ে দিলাম। এখন বায়ার বললো যে ও চেক টেক করে বললো যে তোমার সি প্যানেলটা আমি অ্যাপ্রুভ করলাম। তার মানে ওই সি প্যানেলের শেড আর সি প্যানেলের কি নমনীয়তা, এটা আমার ওয়াশে লাগবে। এই অনুযায়ী এবার ওয়াশ টেকনিশিয়ান কাজ করবে। আপনারা এত কিছু বলার কোনো দরকার নাই, আপনাকে অত কিছু বলার একদমই দরকার নাই। তাহলে এই যে ডিসাইজিং বায়ার কোনো বলেও না, কিন্তু এই ডিসাইজিং না করলে তো আপনার ঠিকমতো সফটনেসই আসবে না। তাহলে আবার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে পুরো ডিসাইজিং প্রক্রিয়ায় কি এনজাইম লাগবে, অ্যামাইলেজ এনজাইম, এতটুকু আপনি মুখস্থ করেন। হ্যাঁ, এতটুকু আপনি জানেন। তারপরে আমার ওখানে পানির পরিমাণ কত, সাধারণত 1:10, এগুলো আপনার বলতে হবে না, এগুলো ওয়াশিং টেকনিশিয়ানের কাজ। হ্যাঁ, টাইমিং এইটাও ওয়াশিং টেকনিশিয়ানের কাজ। হ্যাঁ, পিএইচ কত, পিএইচটা ডিসাইজিং করার সময় পিএইচ লাগবে 6 হতে 6.5।
এখন পিএইচ কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, এটা হলো তাও ওয়াশিং এক্সপার্টের কাজ। সাধারণত অ্যাসিটিক অ্যাসিড দিয়ে এই পিএইচটা ঠিক রাখা হয় আর কি। হ্যাঁ, ওইখানে একটু অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে দেন পানিতে, তাহলে ওইটার ওই তখন পিএইচটা 6 হতে 6.5 থাকবে আর কি। আচ্ছা, এই হলো যে এই কাজগুলো যারা করে তারা মেবি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অফকোর্স হইতে হবে, অফকোর্স হইতে হবে। ও যদি এগুলোই না জানে তাহলে কিভাবে হবে? তাহলে দেখেন, এইবার দ্বিতীয় ধাপটা হচ্ছে যে রিনজিং করা। আপনি সবই তো করলেন, এই যে আপনি রোটারি মেশিনটাকে ভেতরে আপনি 60 হতে 70 ডিগ্রি রাখলেন, টাইমিং রাখলেন 10 হতে 15 মিনিট। পিএইচ ওই দ্রবণ, ওই পানির যে দ্রবণ, অ্যাসিড মিশ্রিত পানির যে দ্রবণ, খালি তো অ্যাসিড থাকে না ওখানে, আর কি থাকে? অ্যাসিড মানে কি, হালকা অ্যাসিডিক অ্যাসিড দিয়ে জাস্ট এই পানির দ্রবণটাকে একটু মানে এটাকে কি বলা হয়, অ্যাসিডিক রাখা হয় আর কি। তাহলে এই অবস্থায় যখন থাকলো, এই অবস্থায় যখন ওয়াশিং মেশিনটা 10-15 মিনিট 60-70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘুরাইলেন, তারপর কাজটা কি হবে? ধৌত করতে হবে। এই ওয়াস্টেজ পানিগুলোকে ফেলে দিতে হবে। ঠিক আছে? কেন ফেলে দিবেন? মানে এই পানিগুলো তো আপনার ফেলে দিতেই হবে। ফেলে দিয়ে দ্বিতীয় ধাপে রিনজিং, মানে আবার পরিষ্কার পানি দিয়ে আপনাকে কি করতে হবে? ধুইতে হবে। এখন রিনজিং যে করবেন, মানে আমার কথা হচ্ছে যে এই ড্রামের ভিতরে যে পানিগুলো ছিল সেগুলো তো আমি ফেলে দিলাম। স্বাভাবিকভাবে আপনি যখন সাবান দিয়ে যখন একটা কাপড় কাচবেন, তখন ওখান থেকে নোংরা পানি বের হবে। তা আপনি কি ওই নোংরা পানি থেকে কাপড়টা একবারে তুলে কি কাপড় শুকাইতে দিয়ে দেন, নাকি ওই পানিগুলো ফেলে আবার ধুন? আবার ধুইলে দেখবেন আবার কিছু নোংরা পানি বের হবে, আবার ফেলে দিয়ে আবার ধুন। হ্যাঁ, তাহলে 2-3 বার আপনারা কমপক্ষে ধুন না। অবশ্য বুয়া টুয়াকে দিলে ওরা হয়তো গার্ডটার দেয়া যায় না, ওরা দেখা যায় যে একবারে সাবানের থেকে তুলে কাপড় মুছড়ে শুকাইতে দিয়ে দেয় আর কি। তাহলে এই যে আমি রিনজিং করব, পুনরায় আবার ধুবো কেন? কেননা ওইখানে এখনো কিছু দ্রবীভূত স্টার্চ রয়ে গেছে, কিছু অ্যামাইলেজ এনজাইম কিন্তু এখনো রয়ে গেছে। ঠিক আছে? যেমন এটা তো স্বাভাবিক, আপনি সাবান দিয়ে যখন একটা কাপড় ধুবেন, আপনি যদি ওই ধোয়া পানি থেকে তুলে শুকাইতে দেন, ওখানে কিন্তু সাবানের পানি সাবান ভাবটা থাকবে না, অবশ্যই থাকবে। কাজেই আপনাকে এই রিনজিং করা বা ধৌত করার একটা কাজ হচ্ছে যে ওই স্টার্চ গুলোকে এই যে আপনি এই পানিগুলো ফেলে দেওয়ার পরেও, মানে এই অবস্থায় যেই নোংরা পানিগুলো থাকবে, গার্মেন্টসে কিন্তু তখনও কিছু স্টার্চ থেকে যাবে, ওখানে কিছু অ্যামাইলেজ এনজাইম থেকে যাবে। আচ্ছা, তাইলে মেশিন থেকে দ্রবীভূত স্টার্চ আর এনজাইমযুক্ত পানি ফেলে তো দিলেন, দেওয়ার পরে আপনি 50 হতে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আবার পানি নিবেন। ওই পানি নিয়ে গরম পানি নিবেন, ওইটা নিয়ে আবার 5 মিনিট ধুবেন। ধোয়ার ফলে এনজাইম আর স্টার্চ যদিও বা কিছু থেকে যায়, সেটা কি বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর কি মেশিন, দেখবেন যে ওয়াশিং মেশিনে একটা কথা হয়েছে যে ড্রেইন করা মানে কি, আপনি ওয়াশিং মেশিনে যে পানিটা আছে সেটাকে ফেলে দেয় আর কি। হ্যাঁ, তাহলে আমাদের কাজ হচ্ছে যে প্রথমে এই যে পানিটা পাবো সেটা ফেলে দেব, তারপর আবার পানি দিয়ে একবার ধুয়ে ফেলবো। এইবার আসেন যে মূল কাজটা আরম্ভ হইলো। এতক্ষণ কিন্তু আমরা ডিসাইজিং করলাম। সোজা কথা একবারে বুঝেন, বায়ার আপনাকে বললো আমার এনজাইম ওয়াশ চাই, তাহলে এনজাইম ওয়াশ চাইলে কিন্তু আমি সরাসরি এই ধাপে আসতে পারবো না। কোথায়? এই যে এই সরাসরি 3 নম্বর ধাপে আমরা চলে আসতে পারবো না। তার আগে আমাদের ডিসাইজিং, আপনি অ্যাজ এ মার্চেন্ডাইজার আপনার খালি এইটা মনে রাখলেই হবে যে ডিসাইজিংটা আগে করে নিতে হবে। সোজা কথা শেষ। এখন যদি আপনার ওয়াশিং টেকনিশিয়ান ওরা যদি ডিসাইজিং না করে যদি আপনাকে দেয়, তাহলে আপনি ধরতে পারবেন। যখন হার্ড হয়ে যাবে তখনই বলবেন যে ভাই আপনি কি ডিসাইজিং না করেন নাই নাকি। হ্যাঁ, ওদেরকে হালকা করে বলবেন যে ভাই ডিসাইজিং আগে করবেন, নাইলে ওই সফট ফিলিংটা আসবে না। ডিসাইজিং করার পরেই হইতেছে যে আমাদের এনজাইম ওয়াশ, মূল কাজটা। বায়ার আমাকে মোটেও বলবে না যে তুমি ডিসাইজিং করছো কি করো নাই, ওইটা বলার দরকার। বায়ার বলবো আমার এনজাইম ওয়াশ চাই। এখন এনজাইম ওয়াশের উদ্দেশ্যটা কি? ফেড করা বা নরম করা।
আমি আগেই বলছি ফেড করা মানে কি আপনার কাপড়ের যে অরিজিনাল লুকটা ছিল এটা এনজাইম ওয়াশ করা, হালকা বিবর্ণ করা বা নরম ভাব তো আনতেই হবে। এইটাই হতেছে মূল কথা, হইতেছে যে নরম ভাব করা। আচ্ছা, এইখানে তাহলে কেমিক্যাল কি লাগবে খেয়াল রাখেন, আবার মিলাই ফেলবেন না। সেলুলাজ এনজাইম, এইখানে হচ্ছে যে সেলুলাজ এনজাইম লাগবে, ওখানে লাগতেছিল কি অ্যামাইলেজ এনজাইম। এই এনজাইমটার কাজ ছিল এনজাইম তাড়ানো, আর এই সেলুলাজ এনজাইমের কাজ হচ্ছে যে এইটা দিয়েই আমাকে কাপড় বিবর্ণ করতে হবে, কাপড়কে সফট করতে হবে। কাজে এই পর্যায়ে কিন্তু খালি সেলুলাজ কেমিক্যাল, খালি সেলুলাজ এনজাইম দিলে হবে না, এখানে আরো 2টা কেমিক্যাল আপনাকে দিতে হবে। জাস্ট এগুলো আমি আপনাকে বলি, আপনি যখন টুকটাক এগুলো জানবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি একটা ওয়াশিং মেশিনের এক্সপার্ট। যে আমি তো আগেই বলছি যে আপনারা যখন এইসব টুকটাক জিনিসগুলো বলতে পারবেন, তখন দেখা যাবে যে মানুষ আপনারা একটু বলবে না এই লোকটা তো জানে, মার্চেন্ডাইজিং জানে। অনেক মার্চেন্ডাইজার এগুলো জানে না। আমি সত্যি কথা বলি, আমিও তো 7-8 বছর মার্চেন্ডাইজিং জীবনের 7-8 বছর এগুলো জানতাম না। আপনাকে আপনার দায়িত্ব নিয়ে এগুলো জানেন। এখন ডোজ কত দিবেন টিবেন ওগুলো না জানেন, কত ডিগ্রি করবেন ওগুলো না জানেন, হ্যাঁ, এত কিছু আপনি জানার দরকার, কিন্তু এই কেমিক্যাল গুলো তো আপনাকে জানা উচিত। এখানে মোট কথা যে এনজাইম করতেছেন, আপনি হালকা জিজ্ঞেস করে নেন না, আপনি জিজ্ঞেস করে ওয়াশিং মেশিনের টেকনিশিয়ানকে আপনি ফোন করে জিজ্ঞেস করেন, ভাই আপনি যে এনজাইম করতেছেন এখানে কি সেলুলোজ এনজাইম দিচ্ছেন না কি এনজাইম দিচ্ছেন, এগুলো মাঝে সাঝে একটু জেনে নেবেন। তাহলে হবে কি জানেন, আপনি যখন খুব ভালো ব্র্যান্ডেড, মানে আমি কি বলবো, যে যেমন আপনি ধরেন ক্যাব বাংলাদেশে ও একটা লিয়াজো অফিস খুলতে চাচ্ছে, হ্যাঁ, বা মার্কস স্পেন্সার বাংলাদেশে একটা ওদের লিয়াজো অফিস আছে, হ্যাঁ, ওখানে মনে করেন যে মার্চেন্ডাইজার নিবে, ওদের বেতনও হাই ক্যাটাগরি 2 লাখ 3 লাখ, হ্যাঁ, তো ওইখানে যখন নিবে ওরা তখন এই যে জাতীয় আপনাকে কোশ্চেন করতে পারে, আচ্ছা এনজাইম যে করবো এখানে কি কেমিক্যাল থাকতে পারে, এত কিছু আপনি না জানেন কি কেমিক্যাল থাকতে পারে, এটা তো আপনার জানা উচিত। আমি বললাম যে আপনি যদি এই ছোটখাটো গার্মেন্টস বা মোটামুটি বড় গার্মেন্টসও চাকরি করেন, এগুলো হয়তো জানলেন না, কিছু আসে যায় না, কিন্তু আপনি যখন খুব ব্র্যান্ডেড কোনো জায়গায় যাবেন, নিজে, আমার কথা হচ্ছে যে মার্চেন্ডাইজিং আমার এত কিছু এগুলো শেখানোর কোনো দরকার নেই, জাস্ট আপনাদের একটু কিউরিসিটিটা আনতেছে, নিজের ইয়েতে নিজে একটু এগুলো শিখে নেবেন। বাট এগুলো কোনো আপনার মার্চেন্ডাইজিং এর কোনো হ্যাম্পারই করবে না, এগুলো না জানলে কিছুই আসে যায় না। তাহলে এনজাইম ওয়াশ করা, ডিসাইজিং করার জন্য অ্যামাইলেজ এনজাইম লাগে, আর আপনার মূল এনজাইম ওয়াশ করার জন্য সেলুলোজ এনজাইম লাগবে। খালি সেলুলোজ এনজাইমে এই কেমিক্যাল দিলে হবে না, এই কেমিক্যালের সাথে আপনার আরো 2টা কেমিক্যাল দিতে হবে। একটা হচ্ছে যে অ্যান্টিব্যাক স্টেনিং, এটা আগেও দেখছেন, ওই অ্যান্টিব্যাক স্টেনিং এর কাজ কি, যেই ডাইগুলো বের হয়ে যাবে ওই ডাইগুলো যেন কাপড়ে পুনরায় আবার সংযুক্ত না হইতে পারে, এই কেমিক্যালের কাজ হচ্ছে যে সংযুক্তকরণকে বাধা দেয়া। লুব্রিকেন্ট বা ডিটারজেন্ট, বা আমি লুব্রিকেন্টই বলি, লুব্রিকেন্টের কাজ কি, লুব্রিকেন্টের আপনার কাজ হচ্ছে যে আপনার, এটা আমি পরে বলি, লুব্রিকেন্টের কাজ কি আমি সেদিন বুঝাইছিলাম। আনাসকে বলতেছে, আনাস আপনি যখন শীতকালে বা গরমকালে হাত একটু ভালো করে ঘষতে থাকেন, তখন দেখবেন যে কিছুক্ষণের ভিতরে হাতটা গরম হয়ে যাবে বা হাতে ঘর্ষণটা বেশি অনুভব করবেন। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়, হাতে একটু জেল মাখাইলেন, হ্যাঁ, 2 হাতে জেল মাখায় একটু হাতটা ঘষেন, তাহলে দেখবেন যে ঘর্ষণটা ওই পরিমাণ লাগবে না, মানে পিচ্ছিল একটা ভাব। তার মানে কি, লুব্রিকেন্টটা আপনার 2 হাতের মাঝখানে যখন ঘষবেন, একটা দেয়াল, মানে থিন বা পাতলা একটা দেয়াল হিসেবে এখানে কাজ করতেছে। এখন লুব্রিকেন্টটা কেন দিব, এখন খেয়াল করেন, এই মেশিনের দেয়ালের সাথে কিন্তু কি ফ্যাব্রিকের কি একটা ঘর্ষণ হবে, কিন্তু প্রচন্ড বেগে কিন্তু এগুলো আপনার মেশিনটা ঘুরানো হয়, যার ফলে কি তাহলে কাপড় ড্যামেজ হইতে পারে, হ্যাঁ, কাজে বা কাপড়ের উপরিভাগ বা কাপড়ের ডিউরেবিলিটি একটু কমে যাইতে পারে। এখন যখন লুব্রিকেন্টটা দিলে আসলে একটা মনে করেন যে একটা এদের মাঝে একটা থিন একটা লেয়ার থাকে, যার কারণে আপনার ওই রকম হয়তো ডিউরেবিলিটিটা মোটামুটি মেনটেন থাকে আর কি, ঘর্ষণের কারণে আর কি। এই কারণে আমার একটু লুব্রিকেন্ট দেওয়াটা উচিত। মানে ব্যাপারটা কি বুঝতে পারছেন ফিজিক্যালি, যাতে মানে আপনি লুব্রিকেন্ট দিলেন না, মেশিনের সাথে বেশি ঘর্ষণ হবে,
বা ফ্যাব্রিকে বেশি ঘর্ষণ হবে। তো বেশি ঘর্ষণ হইলে কি আপনার ডিউরেবিলিটিটা কি কমে যাইতে পারে। এই কারণে আমরা এখানে লুব্রিক্যান্ট ইউজ করব। অ্যান্টিব্যাক স্টেনিং কেন ইউজ করব? যাতে ডাইকণাগুলো পুনরায় না লাগে। আর সেলুলোজ এনজাইমটাই মূলত এখানে কাজ করবে যে মানে ফ্যাব্রিকটাকে আপনার সফট করার কাজ বা আপনার রংটাকে ফেড করার কাজ। এখন ডোজ কি পরিমাণ সেলুলোজ এনজাইম দিব এটা আপনার জানার মোটেও দরকার নাই, জাস্ট জানার জন্য আমি বললাম 1 থেকে 3%। আর OWG মানে কি অন ওয়েট অফ গার্মেন্টস, মানে আপনার মনে করেন রোটারি মেশিনে আপনার ওই গার্মেন্টস মেশিনে আপনার 1 কেজি কি 1 কেজি আছে যে আপনার 1 কেজি থাকলে ওইটারে কি বলবো বা 500 গ্রামের 1% মানে এটা কি 5 গ্রাম। এটা কি বললাম 500 গ্রাম, ও ঠিক আছে। 1% মানে হচ্ছে যে আপনার 1% মানে 0.01, এটা বুঝছেন? জি স্যার। মানে আমি তো বললাম আপনি এই সেলুলোজ এনজাইমটা কতটুকু, আপনি যদি ডেনিম প্যান্ট এখানে 1 কেজি নেন, 1 কেজি নিলে এখানে কি হবে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামের 1% মানে কি 1 কে 100 দিয়ে ভাগ দিলে 0.01, তখন 10 গ্রাম হয়ে যাবে আর কি, তখন হয়ে যাবে যে 10 গ্রাম। এই হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে আমি কি এটা 1% নিব না 1.5% নিব না 3% নিব, এরকম একটা ব্যাপার তো হইতে পারে। কি হইলো, আচ্ছা এটা আর কতক্ষণ, 15 মিনিটের ভিতরে এটা, আচ্ছা 15 মিনিটে শেষ হোক। তার মানে আমি ডোজটা কি পরিমাণ নিব, এটা ডোজটা কি পরিমাণ নিব সেটা আমার ওয়াশিং টেকনিশিয়ান ঠিক করবে। ডিপেন্ড অন কি পরিমাণ আমার ফ্যাব্রিক মানে বায়ার নরম চাচ্ছে, কি পরিমাণ ফেড চাইতেছে, ওই ডিপেন্ড অন এটাই, এটা ওয়াশিং টেকনিশিয়ান। তাহলে আপনি এইটা বুঝেন যে 500 গ্রাম মানে কি, 500 গ্রামটা হচ্ছে যখন আপনার কাপড় ওয়েট পুরো রোটারি মেশিনে এটা তো যত কেজি হোক, এটা যে ইভেন 100 কেজি হলে 100 কেজির 1% নিলে ধরেন আপনার পুরো রোটারি মেশিনে ফ্যাব্রিক আছে 100 কেজি, এখন কি 100 কেজি 1 গ্রাম নেব না 1.5 গ্রাম নেব না 3 গ্রাম নেব, ডিপেন্ড অন এটা হইতেছে যে আপনার এটারে আপনি কত ওয়েটের মানে এই কি পরিমাণ আমি এই যে সেলুলোজ এনজাইমটা নিব, এটা আমার ইয়ে করবে যে আপনার ওয়াশিং টেকনিশিয়ান। হ্যাঁ, তাহলে এইটাও অ্যান্টিব্যাক স্টেনিং এজেন্ট আমি কি এটা কত গ্রাম নিব, এই গ্রামটাও এটা ঠিক করবে। এটা ঠিক করবে যে আপনার পার লিটারে, এটাও আপনার ঠিক করবে যে ওয়াশিং মেশিনের এক্সপার্ট। মানে 1 লিটারে আমি চাইলে 5 গ্রামও নিতে পারি, 1.5 গ্রামও নিতে পারি। তো লুব্রিকেন্ট কত 1 লিটারে কত গ্রাম নিব এটাও আমাকে ওয়াশিং মেশিনের টেকনিশিয়ান ঠিক করে দিবে। আচ্ছা, তাহলে এবার দেখেন কি পরিমাণ পানি নিব। পানি 1:8 হতে 1:10, মানে ধরেন এটার মানে হচ্ছে যে 1 কেজি ফেব্রিকের জন্য 8 হতে 10 লিটার পানি লাগবে। এগুলো কোনো কিছুই আমাদের মুখস্থ করার দরকার নাই। তাহলে এই অবস্থায় তাপমাত্রা কত লাগবে, মানে এইটা যদি ওই যে অ্যাসিডিক আর নিউট্রাল, আপনি তো বুঝছেন আমি অ্যাসিডিক মানে আমি বুঝেছিলাম, খেয়াল আছে? ওই যে পিএইচ স্কেলে 7 মানে কি নিউট্রাল, খেয়াল আছে? আবার 1 থেকে 6.9 পর্যন্ত দ্রবণ মানে কি 1 থেকে 6.9 পর্যন্ত মানে হইতেছে যে আপনার ওইটা অ্যাসিডিক। আর নিউট্রাল সেলুলোজ মানে হইতেছে যে ওইটা তখন মানে ওই আপনার ওইটার কি বলে আপনার যখন পিএইচ এর মাত্রাটা কি 7-এর ভিতরে থাকে আর কি। তার মানে আপনি যদি এই সেলুলোজটা যদি হ্যাঁ আপনি এই অ্যাসিডিক সেলুলোজ নিলে পানি ওই দ্রবণের তাপমাত্রা নেবেন 45 হচ্ছে 55, আর নিউট্রাল সেলুলোজ নিলে আপনার ওই পানির দ্রবণের তাপমাত্রা নিতে হবে যে আপনার 55 হতে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর টাইমিং 30 মিনিট হতে 60 মিনিট। আমি তো আগেই বলছিলাম ওয়াশিং মেশিনে তাপমাত্রা আর টাইমিংটাই হলো জরুরি। আপনার যদি তাপমাত্রা একরকম রাখলেন, টাইমিং একরকম রাখলেন হবে না। বায়ার মনে করেন আপনাকে অ্যাপ্রুভ দিছিল 58 ডিগ্রি তাপমাত্রা আর 45 ডিগ্রি তাপমাত্রা, কাজে 30 মিনিট থেকে 60 মিনিট মানে হইতেছে যে ওই যে আপনি বায়ারের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়েছিলেন না, অ্যাপ্রুভাল নেওয়ার সময় ওই আপনার মনে করেন সি লেগ প্যানেলটা মনে করেন তখন তাপমাত্রা ছিল মনে করেন 50 ডিগ্রি, আর ওইটার তাপমাত্রা সময় ছিল 45 মিনিট। তার মানে তখন এখানে টাইমিংটা রাখতে হবে 45 মিনিট
আর এখানে রাখতে হবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আচ্ছা, তাহলে এই দেখেন, এই যে আমি একটু আগে যেটা বলছিলাম, অ্যাসিডিক সেলুলোজ হলে পিএইচ রাখতে হবে কত? 4.5 হতে 5.5। আর যদি আমি নিউট্রাল সেলুলোজ নিই, মানে যে এনজাইমটা নিউট্রাল সেলুলোজ, ওইটার আপনার ইয়ে নিতে হবে, এটারে কি বলে, ওইটার মানে ওই তখন দ্রবণের তাপমাত্রা থাকতে হবে 6 হতে 7। এইবার আসেন যে অ্যাকশনটা কি, তার মানে কি, আমি আমার রোটারি মেশিনে পানি নিলাম, সেলুলোজ এনজাইম নিলাম, অ্যান্টি স্টেনিং এজেন্ট নিলাম, লুব্রিকেন্ট নিলাম, এটা নিয়ে মেশিন ঘুরানো হইলো। মেশিনের তাপমাত্রা ডিপেন্ড অন আপনার এনজাইম হলে 45 হতে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখবো। টাইমিং 30 হতে 60 মিনিট বললো, এটা ওয়াশিং টেকনিশিয়ান ঠিক করবে। তার ফেইড আর নরম কি পরিমাণ আসবে সেটার উপর বেস করে এই পরিমাণ তাপমাত্রা নিলাম। আর পিএইচ এর তাপমাত্রা, পিএইচ কতটুকু রাখবো, ওই মেশিন বাতের তাপমাত্রা মানে দ্রবণের তাপমাত্রা। অ্যাসিডিক সেলুলোজ হলে এত রাখবো, নিউট্রাল সেলুলোজ হলে 6 হতে 7 রাখবো। মেশিন চালাবো, নিয়মিত কাপড়ের শেড পরীক্ষা করতে হবে। হ্যাঁ, প্রথম অবস্থায় নিয়মিত। প্রথমে আমার দেখতে হবে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার কথা হচ্ছে। বায়ারকে যে আমি পাঠাইছিলাম তখন 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ধরেন আপনার যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি ওই শেডার ওই মানে সফটনেসটা চলে আসে, আপনার তো শুধু 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত তো, বা 45 মিনিট পর্যন্ত তো আর আপনার এটা মেশিনটা চালানোর দরকার নাই। আচ্ছা, তাহলে আমার কাজ এত, আচ্ছা এতটুকু আমরা বুঝছি কিনা বলেন? বুঝছি। তাহলে এই যে আমাদের কাজ শেষ, আমাদের কাজটা এখানে শেষ। মনে করেন যে আমার রিকোয়ার্ড শেডটা আমি 45 মিনিটে পেয়ে যাচ্ছি, তার মানে কি 45 মিনিটে আমার কাজ শেষ। কিন্তু কাজ আসলে শেষ না, কারণ এইখানে নিশ্চয়ই একটা দূষিত পানি রয়ে গেছে না? অবশ্যই রয়ে গেছে। ওই দূষিত পানির থেকে যদি আপনি এই গার্মেন্টসটা সরাসরি তুলে আপনি শুকায়ে গার্মেন্টসে গিয়ে প্যাক করে ফেলেন, তখন কিন্তু বায়ার আপনাকে ধরবে। কেন ধরবে? ওইখানে কিন্তু এনজাইম, এই সেলুলোজ এনজাইমগুলো কিন্তু এখনো রয়ে গেছে। পুরোপুরি ওই দূষিত পানিতে কিন্তু পুরোপুরি এনজাইমটা যায় নাই, কিছু হইলেও ওখানে থাকবে, কিছু হইলেও ওখানে থাকবে। আর এনজাইমের কাজকর্ম কিন্তু বন্ধ। আর কিছু এনজাইম থাকা মানে কি, এনজাইমের কাজকর্ম কিন্তু বন্ধ হবে না। এনজাইমের কাপড় হচ্ছে কাপড়কে খেয়ে ফেলবে কিন্তু আস্তে আস্তে। কাজে এই দূষিত এনজাইম আপনি যখন ওই পানিগুলো, দূষিত পানিগুলো যখন ফেলে দিলেন বা দূষিত পানিগুলো রাখতে পারেন আপনি। এনজাইম, আমার কাজ হচ্ছে যে আমি যে সেলুলোজ এনজাইম দিয়ে এতক্ষণ কাজটা করলাম, কাজটা মনে করেন আমার কাজ 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি আমার বায়ারের শেডটা পেয়ে যাচ্ছি। এখন আমার কাজ হচ্ছে যে এই এনজাইমটাকে ডিঅ্যাক্টিভেট করে ফেলা। অবশ্যই ডিঅ্যাক্টিভেট করে ফেলতে হবে। তাহলে কিভাবে করব? মেশিনের তাপমাত্রা, এইবার আপনি মেশিনের তাপমাত্রা মানে ওই পুরানো লিকারটাই রেখে দেন। এতক্ষণ আমার তাপমাত্রা ছিল মনে করেন যে আমার তাপমাত্রা এখানে আমি 55, তো আমি মনে করেন যে এখানে 58 ডিগ্রি বা 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আর 45 মিনিটে আমি আমার ফেইটার নরম অবস্থাটা পেয়ে গেলাম। তাহলে এই 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা আমি এখন কি করব? 60 হতে 80 ডিগ্রি সেন্টিগ্রেড করে ফেলবো। এই অবস্থায় 5 হতে 10 মিনিট মেশিনটাকে পুনরায় চালাবো। তাহলে কি হবে? এই যে এনজাইমটা আছে সেটা এখন আমার মানে কাঙ্ক্ষিত শেডটা এখন আমি পেয়ে গেছি। এই এনজাইমটার এখন কাজকর্ম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। অপশন 2, তাহলে অপশন 2টা কি করতে পারি? অপশন 2টা এটা করতে পারি যে মনে করেন যে আমি আমার যে সেলুলোজ এনজাইমটা ছিল এটা অ্যাসিডিক টাইপের ছিল, অ্যাসিডিক সেলুলোজ ছিল। এই এনজাইমটা যেহেতু অ্যাসিডিক পরিবেশে কাজ করে, তাহলে আমি খুব স্বাভাবিক, তাহলে এই এনজাইমে যদি আমি একটু ক্ষার মিশাই বা সোডা অ্যাশ মিশাই, ক্ষারকে তো সোডাও বলে, আমি যদি একটু সোডা মিশাই তাহলে ওই পানির তাপমাত্রা কি, পিএইচটা এইখানে দেখেন, যখন অ্যাসিডিক ছিল তখন পিএইচ ছিল 4.5 হতে 5.5। তাহলে এইটা আমি যদি এটাকে যদি আমি 6-7 উপরে নিয়ে যাই
তাহলে কি এই এনজাইমটার কার্যক্রম বন্ধ হয়ে যাবে, এই অ্যাসিডিক সেলুলোজটা অ্যাসিডিক পরিবেশে কাজ করতে পারে। কাজে আমি যদি সোডা অ্যাশ মিশাই, আমি যদি ওই মিশিয়ে যদি ওই দূষিত দ্রবণের পিএইচ যদি বাড়াই ফেলি, তাহলে এই অ্যাসিডিক সেলুলোজটা নিষ্ক্রিয় হয়ে যাবে। কাজেই আমি এনজাইম ওয়াশ করার পর আমি যখন বায়ারের শেডটা পেয়ে যাব, বায়ারের শেডটা পেয়ে যাওয়ার পর আমার কাজ হচ্ছে যে ওই দূষিত পানিতে যেই এনজাইমগুলো সেলুলোজ এনজাইমগুলো আছে ওইটাকে ডিঅ্যাক্টিভেট করে ফেলতে হবে। এইবারের কাজ হচ্ছে এই পানিটা ফেলে দিতে হবে, এই পানিটা ফেলে দিতে হবে। এনজাইম ওয়াশের পর অবশিষ্ট এনজাইম, ডিটারজেন্ট বা লুব্রিকেন্ট যেটাই বলি কাপড় থেকে বের করে দিতে হবে। উদ্দেশ্য মানে ফাইনাল যে ওয়াশটা, কাপড়কে পরবর্তী ধাপের জন্য পরিষ্কার আর রেডি করা। মানে মোট কথা হচ্ছে যে আপনি এইবার ডিঅ্যাক্টিভেট করার পর যে পানিটা থাকবে সেটা আপনি ফেলে দিবেন। তো ফেলে দিলে আমি তো আগেই বলছি, আপনি যখন ওয়াশ করবেন বাসায়, যখন সাবান দিয়ে যখন কোন কাপড় ওয়াশ করবেন, একবার ওয়াশ করার পর পানিটা ফেলে দেওয়ার পর কিন্তু আবার আরো 2-3 বার পানি দিয়ে ওয়াশ করা উচিত, নাহলে সেখানে সাবান ভাবটা রয়ে যাবে। তাহলে যখন এই দূষিত পানিগুলো ডিঅ্যাক্টিভেটেড করার পর যখন দূষিত পানিগুলো ফেলে দিলেন, তখন মেশিনের ঠান্ডা পানি দিয়ে রিন্স করতে হবে, মানে ধৌত করতে হবে। এই রিনজিং টাইম হচ্ছে 5 মিনিট। তাহলে এই ধাপে কি করতে হবে? এই ধাপেও বলছে যে লেফট ওভার এনজাইম ফ্র্যাগমেন্টস, ওই যে অবশিষ্ট এনজাইম কিন্তু আপনার ওই ডিঅ্যাক্টিভেট করার পরও কিন্তু কিছু কিছু এনজাইম থাকতে পারে। ওই আমি যে বললাম যে এনজাইমের কাপড় হচ্ছে যে ফ্যাব্রিকের ক্ষতি করা বা কাপড়কে খেয়ে ফেলা বা ক্ষতি করা আর কি। হ্যাঁ, কাজে অবশিষ্ট যদি ছোট কিছু এনজাইম থাকেও সেটা এই ওয়াশে কিছু এনজাইম চলে যাবে। আবার যদি ডিটারজেন্ট বা লুব্রিক্যান্টও থাকে তাও কি এই ওয়াশে পুরোপুরি না যাক কিন্তু অনেকখানি চলে যাবে। এই যদি আপনি ডিটারজেন্ট বা লুব্রিক্যান্ট যদি না করেন তাহলে ফ্যাব্রিকটা ইয়েলে হয়ে যেতে পারে। বা আপনার ডিটারজেন্ট যদি থেকে থাকে, আপনার ডিটারজেন্ট থাকলে কি হবে, ডিটারজেন্ট থাকলে সেটা চামড়ার জন্য ক্ষতিকর হবে আর কি। হ্যাঁ, তারপরে এই যখন এই রিনজিংটা ঠান্ডা পানি দিয়ে করলেন, এই লিকারটাকে ড্রেন করা মানে কি ওয়াশিং বা ওয়াশিং প্লান্ট থেকে বা ওয়াশিং এর যে ওটার কি বলে ড্রাম থেকে বা মেশিন থেকে এই পানিটা ফেলে দিতে হবে আর কি। এই হলো যে তারপরে যদি বায়ার যদি আমরা অনেক সময় এনজাইম করার পরও দেখতেছি যে অনেক সময় কাঙ্ক্ষিত ইয়ে পাই না। ধরেন যে আপনি নরম হয়তো হয় নাই, তখনও আমরা বলি যে, তখন ওয়াশিং ওয়ালাকে যদি দেখি যে বায়ারের শেডের মতো নরম না আসে, তখন আমরা বলি যে ভাই এটাকে আবার একটু সফটনার মিশিয়ে একটু সফট করেন। তাহলে সফটনার করার ব্যাপারটা এবার সফটনার মানে কি, এইবার এইখান থেকে যে গার্মেন্টসটা পাইলেন ওই গার্মেন্টসে কিছু সফটনার মানেই তো বুঝছেন, এটা এমন একটা কেমিক্যাল যাতে ওটাকে সফট করবে আর কি। বিভিন্ন ধরনের বাজারে সফটনার পাওয়া যায়, যেমন সিলিকন সফটনার, এটাই বেশি আমরা মার্চেন্ডাইজাররা প্রায় ইয়ারে বলি যে একটু সিলিকন সফটনার মিশান, কাপড় তো আপনার বায়ারের ইয়ে অনুযায়ী আপনার সফট হয় নাই আর কি। এই যে যেমন ধরেন OWG মানে গার্মেন্টসের 10 কেজি হইলে এখানে আপনি 3 হতে 6 কেজি মানে 0.3 হতে 0.6, কেন 0.3 হলো ওই 3 হতে 6%, 3 কে 100 দিয়ে ভাগ দিলে 0.3। এখন কত কেজি লাগবে আপনার জানার দরকার নাই, এটা আপনার সফটনেস কি পরিমাণ হবে সেটা টেকনিশিয়ান এটা নির্ধারণ করবে। রেশিও তো আগের মতো 8 হতে 10 লিটার, টেম্পারেচার 40 ডিগ্রিতে টাইমিং রাখবেন 10 হতে 15 মিনিট, এই সময়ে মেশিন চালাবেন। হ্যাঁ, তাহলে আপনার সফটনেসটা থাকবে। আর পিএইচ এইটা রাখতে হবে আর কি। হ্যাঁ, কেননা এই সফটনার কাজ করে অ্যাসিডিক অবস্থায়, নট আপনার ইয়া অবস্থায়, ওইটার কি বলে অ্যাসিডিকের বিপরীত কি ক্ষারীয় অবস্থায় কিন্তু ওরা ঠিকমতো কাজ করে না। এখন সফটনারের ব্যাপারটা হচ্ছে যে বায়ার যদি আপনাকে সফটনার মিশাইতে বলে তো মিশাবেন। বায়ার যদি বলে যে আমাকে এনজাইমও লাগবে সফটনারও লাগবে, তাহলে সফটনার মিশাবেন। অনেক সময় বায়ার বলে যে এনজাইম ওয়াশ লাগবে, সফটনারের কথা বলে না। এখন যদি ও স্পেসিফিক আপনাকে সফটনারের কথা না বলে, হ্যাঁ, তখন ওরও তো কোনো ঠেকা পড়ে নাই যে আর ওর কিছু কেমিক্যাল কিনে এখানে সফটনার মেশানোর। এইখানেই যদি ওই আপনার সফট ফিলিংটা যদি এই এনজাইম এই অবস্থায় যদি চলে আসে, তখন তো, আর যদি না আসে তখন তো অবশ্যই তাকে কি সফটনার মেশানো উচিত। এইবার আসেন যে আমার যে গার্মেন্টসটাকে যে
থার্ড ধাপে গিয়ে যে আমি রিন্স করছিলাম সফটওয়্যার দিয়ে, রিন্স করার পর কিন্তু আমি সরাসরি কিন্তু ড্রায়ারে দিয়ে দিতে পারবো না। কেন দিতে পারবো না? এই ফ্যাব্রিকের ভিতরে আমি এই যে রোটারি মেশিন থেকে পানি ঝরাইলাম ঠিকই, এটার ভিতরে কিন্তু এখনো এটা ভিজা ভাব রয়ে গেছে। আমি যদি ড্রায়ারে দিয়ে শুকাইতে যাই তখন অনেক বিদ্যুৎ বিল খরচ হবে, কিন্তু তখন কি হয়, হাইড্রো করতে হয়। এটা ওয়াশিং মেশিনে দেখবেন যে হাইড্রো করছো ওভাবে বলে। হাইড্রো করা মানে কি, এই গার্মেন্টসটাকে একটা গোলাকার, ওই আগের মতো গোলাকার একটা যন্ত্রের ভিতরে ঢুকানো হয় আর কি, ঢুকে প্রচন্ড বেগে ঘুরানো হয়। প্রচন্ড বেগে ঘুরাইলে পানির থেকে, ওই গার্মেন্টস থেকে পানিগুলো যা থাকে সেগুলো ছিটকে, গার্মেন্টস এর ভেতরকার পানিগুলো ছিটকে বের হয়ে যাবে। এটা হচ্ছে 2-3 মিনিট হাইড্রো করার পরে এবার ড্রাইং করতে হবে। স্যার, হ্যাঁ, যে মেশিনগুলোর ছবি যদি আপনার কাছে থাকে গ্রুপে দেওয়া যাবে? আরে আমি আপনার একটা ইউটিউবে ওয়াশটেক বিডি, ওখানে যান, সব দেখবেন ওয়াশিং মেশিন কিরকম। ওয়াশটেক বিডিতে সবাই চলে যাবেন। ওখানে কিভাবে, হ্যাঁ ওখানে কিভাবে আপনার ওইটা লেজার বিম করা হয়, এগুলো ভাই নিজের থেকে দেখবেন, নিজের অভিজ্ঞতা বাড়ানোর জন্য দেখবেন। আর আমি যে এত বকবক করলাম, এগুলো কোনো দরকার আছে? আপনার পিএইচ কতটুকু রাখতে হবে, তারপরে টাইমিং কতটুকু রাখতে হবে, হাইড্রো কিভাবে করতে হবে। বাট ওই যে বললাম, আপনি যদি ব্র্যান্ডেড কোম্পানিতে কোনো সময় যাওয়ার চিন্তা করেন, ছোটখাটো অনেক জিনিস জানা দরকার। তাহলে এবার আমরা কোথায় ছিলাম, কি ব্যাপার, আমার কি টাইম আচ্ছা একটু ওয়েট করেন, অমিত এখনো জয়েন হয় নাই। অমিত আবার জয়েন হচ্ছে না কেন?